নমস্কার, আপনারা শুনছেন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম। আজ আপনাদের জন্য রয়েছে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের দারোগার দপ্তর থেকে একটি নতুন গল্প, গলিতে খুন। আজকের গল্পের সূত্রধার আমি অরূপ ও গল্প পাঠে লিও। বিভিন্ন চরিত্রে প্রীতম, রিমঝিম, ইভা, সায়ন, শুভম, লিও ও অরূপ। চলুন তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যায় আজকের গল্প, গলিতে খুন। মাঘ মাসের একটা বেলায় আন্দাজ 12টার সময় কলকাতার গোপাল বোস লেনের ভিতর একজন লোক হঠাৎ প্রাণপণে চিৎকার করে ওঠে। খুন 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 হয়েছে! কে কোথায় আছেন? তাড়াতাড়ি চলে আসুন। এখানে একটা খুন হয়ে গেছে, এখানে একটা খুন হয়ে গেছে। গলির কাছে একজন পুলিশ কনস্টেবল রাস্তার উপরে পাহারায় ছিল। সে এই চিৎকার শুনে তাড়াতাড়ি গলির মধ্যে গিয়ে ঢুকল, সঙ্গে আরও একজন পথচারী। কনস্টেবল গলির মধ্যে ঢোকার পর দেখল সেখানে একটা কম্পাস গাড়ির চতুর্দিকে কতকগুলো লোক দাঁড়িয়ে আছে। একজন মুসলমান কোচম্যান কোচ বাক্সের উপরে বসে গাড়ির দরজাটা খোলা রেখেছে। গাড়ির ভেতরে একটা আন্দাজ 20 বছর বয়সের মেয়ের মৃতদেহ পড়ে আছে। কনস্টেবল সাধারণ জনতার উদ্দেশ্যে বললেন, সরুন সরুন, আপনারা এখানে অযথা ভিড় করবেন না। কেউ আশেপাশের কোনো জিনিসে হাত দেবেন না। দয়া করে পুলিশকে তার কাজ করতে দিন। মেয়েটির বুকের উপর সাংঘাতিক আঘাতের চিহ্ন, যাকে ফরেন্সিকের ভাষায় বলে উন্ড মার্ক। প্রায় সমস্ত শরীর ও সমস্ত জামা কাপড় তার প্রায় রক্তে ভেসে গেছে। গাড়ির ভেতরে সিট থেকে রক্ত গড়িয়ে নিচের কার্পেট অবধি একেবারে লাল হয়ে আছে। মৃত মেয়েটির সামনে 15 বছর বয়সের একটি ছেলে, তার হাতে রক্তে লাল প্রায় 1 ফুট লম্বা মারাত্মক লম্বা একটা ছোরা। অনেকেই তাকে অনেক কথাই জিজ্ঞেস করছে, সে কোনো কথার উত্তর দিচ্ছে না। ঘটনাস্থলে পৌঁছে এই রকম এক কাণ্ড কারখানা দেখে কনস্টেবল তো একেবারে অবাক। তিনি যুবককে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন, তুম কন হো? ইস औरत का खून क्यों किया? যুবকের মুখে এতক্ষণ পর্যন্ত কোনো কথা ছিল না। কনস্টেবলের কথা শুনে একবার তার দিকে তাকায়। দুজনের চোখাচোখি হতে কনস্টেবল দুপা পিছিয়ে যায়। খুন তো পরে, কিন্তু খুনির চোখ যেন জলে ভাসছিল। কনস্টেবল পুলিশে অনেক দিন ধরেই আছেন এবং নিজ চোখে অনেক হত্যাকারীকে তিনি দেখেছেন, কিন্তু খুনের পর খুনির চোখে যে এই রকম জল হতে পারে তা তার অভিজ্ঞতার বাইরে ছিল। যেসব মর্মান্তিক এবং রহস্যজনক অপরাধীকে স্থির করা সম্ভব হয় না বা ধরা যায় না, বা খুনি পলাতক হয়, সেই সমস্ত ঘটনার ভার অধিকাংশ ক্ষেত্রেই দারোগা প্রিয়নাথের হাতে আসে। যখন চুরি, ডাকাতি, জালিয়াতি ইত্যাদির কোনো সন্ধান সূত্র পাওয়াই যায় না, তখন তাকেই সেখানে যেতে হয়। কিন্তু এই যে ঘটনার ভার প্রিয়নাথের হাতে এলো, এর এক অন্য ব্যাপার। যদিও একটি খুনের কেস, কিন্তু হত্যাকারী এখানে অজ্ঞাত বা পলাতক নয়। আরও আশ্চর্যের ব্যাপার, হত্যাকাণ্ডের পর সে নিজেই নিজেকে ধরা দিয়েছে। পুলিশের তদন্ত শেষ, ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে হত্যাকারীকে সমর্পণ করা হয়ে গেছে। ম্যাজিস্ট্রেট সাহেব আসামির বিপক্ষে কয়েকজন সাক্ষী গ্রহণ করে রায় দিয়েছেন এই হত্যাকাণ্ডে সেই নির্দিষ্ট ব্যক্তিই দায়ী, এবং শেষে অন্তিম বিচারের উদ্দেশ্যে তাকে দায়রায় সোপর্দও করেছেন। ঘটনার তদন্ত শুরু করবার আগে প্রিয়নাথ সেই গোটা বিষয়টা ভালো করে জেনে নিচ্ছিলেন। প্রশ্ন শুনে যুবক উত্তর দিল, আমি যেই হই তা জেনে তোমার প্রয়োজন কি? আমি খুন করেছি, তুমি আমাকে যেখানে ইচ্ছা হয় সেখানে নিয়ে যেতে পারো। এই কথার পর সেই পুলিশ কনস্টেবল আর কোনো কথা না বলে কোচম্যানকে গাড়ি আস্তে আস্তে থানার দিকে নিয়ে যাওয়ার পরামর্শ দিল। সেই মতো গাড়ি ধীরে ধীরে থানার দিকে চলতে আরম্ভ করে। সেখানে উপস্থিত
সাধারণ লোকজনও একই সঙ্গে চলতে লাগে। সকলে থানায় গিয়ে উপস্থিত হলো। থানার ওসি সেই সময় অফিসে উপস্থিত ছিলেন। সংবাদ পাওয়া মাত্রই তিনি গাড়ির কাছে এসে উপস্থিত হন এবং গাড়ির ভেতরে সমস্ত কিছু দেখে নিয়ে একেবারে বিস্ময় এবং চিন্তায় তার কপালে ভাঁজ পড়ে। বিস্মিত হওয়ার স্বাভাবিক কারণ ছিল ভেতরের ভয়ানক দৃশ্য, এবং চিন্তার কারণ ছিল ছেলেটার হাতে তখনও রক্তমাখা সেই ছুরিটা আছে। এখন কি উপায়ে সেটা তার কাছ থেকে নেওয়া যায়, কিন্তু পরে দেখা গেল চিন্তার কোনো কারণই নেই। মাত্র একবার চাইতেই সে ছুরি বিনা আপত্তিতে পুলিশের হাতে দিয়ে দিল। ছেলেটাকে গাড়ি থেকে নামতে বললে সে গাড়ি থেকে নেমে অফিসের ভিতরে প্রবেশ করে। ওসির নির্দেশ অনুসারে একজন হাবিলদার গোছের একটা ছেলে হাতে হ্যান্ডকাফ লাগায়। এইবার হত্যাকাণ্ডের তদন্ত শুরু হলো। মৃতদেহ পোস্টমর্টমের জন্যও পাঠানো হলো। যেখানেই হত্যাকাণ্ড ঘটেছিল সেইখানে ভালো মতো জিজ্ঞাসাবাদ করার পর সেই ছেলেটির বিপক্ষে যেসব সাক্ষী সংগ্রহ হলো তাদের এজাহার নেওয়া হলো। সেই যুবককে আবার জিজ্ঞেস করায় সে নিজের দোষ স্বীকার করে নিয়ে বলল, যাকে আমি হত্যা করেছি সে আমার স্ত্রী। তার চরিত্রের উপর আমার সন্দেহ হয়, আমার মনে রাগ জন্মায়, কিন্তু সেই রাগ কোনোভাবেই সংযত করতে না পারায় এই গাড়ির ভিতর ছুরি দিয়ে আমি নিজের হাতে তাকে হত্যা করেছি, এবং এর জন্য যা উপযুক্ত শাস্তি হবে তা আমি মাথা পেতে নিতে রাজি আছি। সে এইসব কথা স্বীকার করল ঠিকই, কিন্তু সে তার পরিচয়, কোথায় থাকে, কিছুই বলল না, এবং তার স্ত্রীর নাম পরিচয় কোনোভাবেই সে প্রকাশ করল না। এইসব বিষয়গুলি জানবার জন্যে পুলিশ বহু তদন্ত করার পরেও কোনোভাবে সফল না হতে পেরে আসামিকে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে পাঠিয়ে দেওয়া হলো। সেখানেও নাম প্রকাশে অনিচ্ছুক যুবক। এই নাম সাব্যস্ত করে তার বিপক্ষে এক মোকদ্দমা শুরু হলো। একে একে সেই গলির অধিবাসী 2 জন ব্যক্তি, কোচম্যান এবং অন্যান্য কয়েকজন ব্যক্তির এজাহার নেওয়া হলো। এই হলো মূল ঘটনা। ম্যাজিস্ট্রেট সাহেব এই মামলা সম্বন্ধে যে সব সাক্ষ্য গ্রহণ করেছিলেন তার সারমর্ম খানিকটা এই রকম। প্রথম যে সাক্ষ্য দিয়েছিল সে হলো গাড়ির কোচম্যান। তুমি ওই মেয়েটিকে প্রথম কোথায় দেখেছো? আগে কথা, হাওড়া স্টেশনে সেই মেয়েটি আমার গাড়ির কাছে হঠাৎ আইসা জিজ্ঞাসা করে। কালীঘাটে যাবে? আমি বললুম, হ্যাঁ যাব, উঠুন আপনি। গাড়ি ছাড়তেই যেই যাব এমন সময় পিছন ফিরে দেখি যে ওই ছেলেটা এসে হঠাৎ করে গাড়ির ভেতর ঢুকলো। ভেতরে যেহেতু একটা মেয়ে বসে আছে, তাই আমি হঠাৎ গাড়ির ভেতর ঢুকতেই আমি ওকে জিজ্ঞেস করলুম, এই এই তুমি কে গা, কোথায় যাবে? উত্তরে সেই ছেলেটি আমাকে বলল, এই মেয়েটি আমার স্ত্রী। রাগ করে চলে যাচ্ছিল, খুঁজে খুঁজে এতখানি এসে ওকে গাড়ির ভিতরে ঢুকতে দেখে আমিও গাড়ির ভিতরে এসে উঠলাম। তোমাকে আর কালীঘাটে যেতে হবে না, কলকাতায় আমাদের একজন চেনা আত্মীয় বাস করে, ঠিকানা বলে দিচ্ছি, সেখানে চলো। তা ছেলেটি এত কথা বলল, মেয়েটি উত্তরে কিচ্ছু বলল না? সেই কথাই তো বলছি বাবু। এহেন যুবক এত কথা বলল, কিন্তু এই মেয়েটি তার কোনো রকম প্রতিবাদ করলো না, একদম চুপচাপ যেন বসছিল। আচ্ছা, বুঝলাম। তখন তুমি সেই ছেলেটির কথায় বিশ্বাস করে তার নির্দেশ মতো গাড়ি চালাতে লাগলে, কি তাই তো? হ্যাঁ বাবু, কিন্তু কিন্তু কি? তারপর কি হলো, সব পরিষ্কার করে বলো। আগে আমার গাড়ি যখন গোপাল বোসের লেনে গিয়ে পৌঁছালো, তখন গাড়িটা যেন কেমন নড়ে উঠল। কেমন একটা যেন অদ্ভুত শব্দ শুনতে পেলাম। আমার কেমন একটা ঠাউর হলো। আমি তখন তৎক্ষণাৎ গাড়িটা থামালাম। তারপর গাড়ির ভেতরে চেয়ে দেখি মেয়েটার শরীর একেবারে রক্তে ভেসে যাচ্ছে। সেই সময় ওর হাত পা অল্প অল্প নড়ছিল। তারপর দেখতে দেখতে হঠাৎ মেয়েটা স্থির হয়ে পড়ে গেল। ছেলেটার হাতে
রক্তাক্ত একখানা ছুরি, তার সারা শরীর জুড়ে রক্ত রক্ত হয়ে আছে। আমি তো দেখে হয়ে যাচ্ছিলাম, কিন্তু এত কিছু হয়ে গেল আমি কই কিছু টেরই পাইলাম না। সে সেই মেয়েটাকে আবার সোজা করে বসাতে চেষ্টা করছে। এই দেখা তো আমি রীতিমতো ভয় পাই গেছিলাম। এই ব্যাপারটা দেখে আমি আর তাদেরকে কিছু না বলে খুন 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 করছে চিৎকার করে উঠি। আর আমার সেই চিৎকার শুনে পাড়ার পড়শি যত সমস্ত লোক সেখানে ছিল সেই সব লোকজন গাড়িটাকে ঘিরে জড়ো হয়ে গেল। ক্রমে একজন পুলিশের লোক সেখানে এসে আমাদের সকলকে থানায় নিয়ে এখানে এসে হাজির করালো। কিন্তু বাবু, আমি তো কিছু করি নাই। আপনি ওই পাড়ার যে সমস্ত লোক গাড়ির সামনে ছিল তাদেরকে জিজ্ঞাসা করুন। ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করলেন, তুমি হঠাৎ তোমার স্ত্রীকে খুন করতে গেলে কেন? কেন খুন করেছি তা আমি বলবো না। আচ্ছা, তোমার কিছু বলবার প্রয়োজন নেই। তুমি যেই খুন করেছো সে কথা সত্য, কোথাও কোনো ভুল নেই তো? যখন আমি বলছি আমি খুনি, তখন আমার কথা কেন সত্যি বললে বিশ্বাস করছেন না কেন? একজন লোক যখন তার দোষ নিজের মুখে মুক্ত কণ্ঠে স্বীকার করছে, তখন তার কথার উপর অবিশ্বাস করার কোনো কারণ আছে কি? আপনি আমার কথার উপর নির্ভর করে অনায়াসেই প্রাণদণ্ডের আদেশ দিতে পারেন। তোমার কথার উপর বিশ্বাস বা অবিশ্বাস করার সম্পূর্ণ ক্ষমতা আমার আছে। তোমার বিচার সম্পর্কে আমি তোমার কোনো মতামত গ্রহণ করব না, কিন্তু আমি যে দু একটা কথা জিজ্ঞেস করছি তার যথাযথ উত্তর দেওয়া তোমার পক্ষে আবশ্যক। তাতে তোমার ভালো বই মন্দ ঘটার সম্ভাবনা নেই। যদি তুমি তোমার নাম, বাসস্থান ইত্যাদি আমায় জানাও এবং তোমার আত্মীয় স্বজন কারা আছেন তা যদি আমি জানতে পারি, তাহলে তারা তোমায় সাহায্য করতে পারেন আর কি। কোনো উপযুক্ত আইনজীবীর সাহায্যে তোমাকে বাঁচাবার চেষ্টা করতে পারে। এই অবস্থায় আমার প্রস্তাবে তোমার রাজি হওয়াই উচিত। আমাকে ক্ষমা করবেন, এইসব কথা আমি কিছুই বলতে পারবো না, কারণ আমি কারোর অনুগ্রহ প্রার্থী নই। আমি মনে করি যে অন্যায় আমি করেছি তার উপযুক্ত শাস্তি আমার হওয়া উচিত। অতএব কারো সাহায্য আমার চাই না। আপনিও আমাকে ও বিষয়ে আর কোনো কথা দয়া করে জিজ্ঞেস করবেন না। আমার কাজের উপযুক্ত শাস্তি আপনি আমায় দিন, আমি হাসতে হাসতে তা গ্রহণ করব। তুমি যে গুরুতর অপরাধ করেছো আর উপযুক্ত শাস্তি দেওয়া আমার সাধ্যেরও অতীত। সুতরাং তোমার মোকদ্দমা ঊর্ধ্বতন আদালতে পাঠানো হলো, সেইখানেই তোমার বিচার হবে। মামলার শুনানি তখনও 1 মাস দেরি। এই সময় একদিন ঊর্ধ্বতন সিনিয়র পুলিশ কর্মচারী প্রিয়নাথকে ডেকে পাঠালেন। আসতে পারি স্যার? আপনি ডেকে পাঠিয়েছিলেন। ও মুখার্জি, এসো এসো। তা বাড়িতে সব ভালো তো? আগে সব ভালো স্যার। সম্প্রতি গোপাল বোস লেনের কেসটা ম্যাজিস্ট্রেট সাহেব কর্তৃক দায়রায় পাঠিয়েছে, তা বোধহয় জানো। জানি স্যার, আর এটাও জানি যে হত্যাকারী এখনো পর্যন্ত তার কোনো পরিচয় দেয়নি। খুনের কারণ সম্বন্ধেও বলেনি কিছু। এক্স্যাক্টলি। সো এই কারণেই সম্প্রতি সরকারি কাউন্সিলে যিনি গভর্নমেন্টের পক্ষ থেকে এই মোকদ্দমা দায়েরায় চালাবেন, তিনি একটা চিঠি লিখেছেন। খুনের মামলায় খুনের কারণ জানা না গেলে সে বিচার হওয়া সম্ভব নয়। এত আলাদা করে তোমায় বলে দেওয়ার প্রয়োজন আশা করি নেই। আগে হ্যাঁ, তো এই জন্যই এই অনুসন্ধানের ভার এখন তোমার হাতে। এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। চেষ্টা করে দেখো যদি সমাধান করতে পারো। তোমার ক্রাইম ডিটেকশনের ওপরে আমাদের পুরো ভরসা আছে। অনেক ধন্যবাদ স্যার। আমি আপনার এবং ডিপার্টমেন্টের সম্মান রাখার তীব্র চেষ্টা করব। কথাগুলি প্রিয়নাথ হাসি মুখে বললেন বটে, কিন্তু মনে মনে ভাবলেন অন্য কথা। জুনিয়রকে অর্ডার দিয়ে কাজ করানো সিনিয়র কর্মচারীদের পক্ষে খুব সহজ সাধারণ ব্যাপার, কিন্তু সেই আদেশ কিভাবে কার্যকর করতে হবে সে ব্যাপারে ঊর্ধ্বতন কর্মচারীরা কোনো কিছুই বলতে পারেন না। এ বড় আশ্চর্যের কথা। যাই হোক, আদেশ যখন এসেছে তখন চেষ্টা করে দেখতেই হবে। কিন্তু কি আর করা যায়, কোথায় যাওয়া যায়?
নানা রকম ভাবতে ভাবতে দিনটা অতিক্রম করে রাত এসে পৌঁছায়। কোনো উপায় স্থির করতে না পেরে প্রিয়নাথ ভোরে উঠে হরিণবাড়ির জেলে গিয়ে উপস্থিত হন। অপরাধীর সঙ্গে দেখা করবার জন্যে যখন তিনি জেলের ভিতরে প্রবেশ করেন তখন তার পরনে ছিল সিভিল ইউনিফর্ম। সেখানকার সাহেব জেলার প্রিয়নাথকে ভালো মতোই চিনতেন, তাই বিনা আপত্তিতে কোনো রকম প্রশ্ন না করে তাকে জেলের ভিতরে ঢুকতে দিলেন। দুজনেরই মধ্যে ইংরেজিতে যে কথোপকথন হলো তার বাংলা করলে খানিকটা এই রকম দাঁড়ায়। গুড মর্নিং মিস্টার স্টিফেন। ভেরি গুড মর্নিং মিস্টার মুখার্জি। এত সকাল সকাল জেলে হাজির হলেন, ইজ দ্যার এনি আর্জেন্সি? ইয়েস মিস্টার স্টিফেন্স, আসলে সম্প্রতি কলকাতার গোপাল বোস লেনে যে ভয়াবহ খুনের ঘটনাটা ঘটেছে তার ইনভেস্টিগেশনের দায়িত্ব সম্প্রতি আমাকে দেওয়া হয়েছে। তাই কেসের স্বার্থে অভিযুক্তকে একবার জেরা করতে চাই। ওকে, দেয়ার ইজ নো প্রবলেম এট অল। আপনি ইন্টারোগেশন রুমে অপেক্ষা করুন, আমি তাকে নিয়ে আসছি। আর একটা জিনিস একটু খেয়াল রাখবেন তো, ছেলেটি যেন কোনোভাবেই বুঝতে না পারে আমি পুলিশের লোক। জেলার নিজেই গেলেন হত্যাকারীকে আনার জন্যে। প্রিয়নাথের পরনে একটা পরিষ্কার সাদা ধুতি, একটা সাদা কামিজ ও গরম র্যাপার। মিস্টার স্টিফেন্স সেই যুবককে সঙ্গে নিয়ে ভিতরে ঢুকে প্রিয়নাথের পাশে ফাঁকা চেয়ারটায় বসতে বললেন। অভিযুক্ত তাদের দুইজনের সামনে দাঁড়িয়ে রইল। ছেলেটির পরনে যে পোশাক ছিল তা অত্যন্ত মলিন হয়ে গেছে। প্রিয়নাথ তাকে বললে, এ কি, তোমার জামা কাপড় তো ময়লা হয়ে গেছে, এগুলো ছেড়ে পরিষ্কার জামা কাপড় পরে নাও। আপনি কে তা না জানতে পারলে আপনার দেওয়া সব জিনিস নেওয়ার ইচ্ছে আমার নেই। যুবকের কথা শুনে তিনি মনে মনে ভাবলেন নিজের আসল পরিচয় একে জানানো যাক। ছেলেটির বয়স খুব একটা বেশি নয়। মিষ্টি কথায় ভালোভাবে বোঝালে সে যদি তার আসল পরিচয় জানাতে রাজি হয়, কিন্তু পরক্ষণেই আবার মনে হলো যখন সে তদন্তকারী পুলিশের কাছে নিজের পরিচয় দেয়নি, ম্যাজিস্ট্রেট সাহেব পর্যন্ত তার পরিচয় জানার অত চেষ্টা করেও কোনোভাবেই সফল হতে পারেননি, তাহলে এবারে পরিচয় সে কি দেবে? না দিলে আবার কাজের কাজ কিছু হবে না, বরং পুলিশের লোক জেনে বেঁকে বসলে এক্ষুনি জেরা বন্ধ করে দিতে হবে, তখন আর কোনো উপায় খাটবে না। এই ভেবে উত্তরে তিনি বললেন, আমার পরিচয় দিলে তুমি কি আমায় চিনতে পারবে? আমি তোমার পরিচিত নই, বা আমি তোমায় আগে কখনো দেখেছি বলেও আমার মনে হয় না। যদি আপনি আমাকে নাই চেনেন তাহলে কষ্ট করে এসব জামা কাপড় আমার জন্য এনেছেন কেন? আমার নিজের কোনো প্রয়োজন নেই, বা আমি ইচ্ছে করে তোমার জন্য এসব আনিনি। তোমার এক নিকট আত্মীয়ের অনুরোধ করাতেই আমাকে এই কাজ করতে হয়েছে। এখন তুমি যদি এগুলো নাও তো ভালো, না হলে যেমন করে নিয়ে এসেছিলাম তেমনভাবেই নিয়ে গিয়ে তার হাতে ফেরত দিয়ে দেব। প্রিয়নাথের কথা শুনে যুবক একটু চিন্তিত হলো। মনে মনে অস্ফুট স্বরে বললে, তবে কি বাবা আমার এই অবস্থার কথা জানতে পেরেছেন? তোমার বাবা যে তোমার বিষয়ে জানতে পেরেছেন এবং এসব জামা কাপড় যে তিনিই পাঠিয়েছেন তা তো আমি বলিনি। আপনি বলুন আর নাই বলুন, সংসারে বাবা ছাড়া এমন আর কেউ নেই আমার বিপদ দেখলে যার চিন্তা হয়। আমি যার কাছ থেকে আসছি তিনি তোমার বাবা কিনা তা তো আমি জানি না, তবে তোমার বাবার নাম জানতে পারলে আমি হয়তো বুঝতে পারবো যে তিনি এইসব জামা কাপড় পাঠিয়েছেন কিনা। না মশাই, আমি আমার বাবার নাম বলবো না। কি জানি, যদি তিনি এই বিষয়ে জেনে থাকেন তাহলে আমার পরিচয় প্রকাশ হয়ে যাবে। বাবা এখন দূর দেশে আছেন, আমার বিশ্বাস তিনি খবর নাও পেয়ে থাকতে পারে। তোমার কি মনে হয় বলো তো, তোমার বাবার এই খবর পেতে এখনো কি বাকি আছে? তুমি কি ভাবো যে কলকাতায় তোমার পরিচিত বা দেশের লোক কি কেউই থাকে না? সেদিন তুমি যার বাড়িতে যাচ্ছিলে আর কি, তুমি কি মনে করো তিনি এই ঘটনার একেবারে কিছুই জানতে পারেননি? এই মামলা নিয়ে কলকাতায় এত চাঞ্চল্য ছড়িয়েছে যে সম্ভ্রান্ত ধনী থেকে গরিব একেবারে যারা বস্তিতে পর্যন্ত থাকে সকলেই কেসের কথা শুনেছে। তারপরেও কি তুমি ভাবছো যে তোমার আত্মীয় বা দেশের লোক কেউই কলকাতা থেকে কিছুই জানতে পারেনি? আর যদি তারা জেনে থাকেন
তাহলে তোমার বাবা যত দূরেই থাকুক না কেন, এই খবর তার কান অবধি পৌঁছবেই। আপনি যাই বলুন, আমার বাবা জানতে পেরে থাকুন বা না থাকুন, আমি কিন্তু আপনাকে কোনো কথা বলবো না। আপনার আনা বা আমার আত্মীয়ের পাঠানো পরিষ্কার জামা কাপড় আমি গ্রহণ করব না। যে মানুষ জীবনের আশা ত্যাগ করেছে, তার কাছে নোংরা অথবা পরিষ্কার জামা কাপড় কোনো তফাৎ নেই। ভালো, আজ তুমি এগুলো গ্রহণ করলে না, কিন্তু যিনি পাঠিয়েছেন সব, তিনি তোমার পরিচিতই। 2-1 দিনের মধ্যে যখন তাকে সঙ্গে করে আমি নিয়ে আসব, তখন দেখব এগুলো তুমি গ্রহণ করো কি করো না। এই কথা শুনে যুবকটি আর কোনো কথাই বলল না, চুপ করে বসে রইল। তার কাছ থেকে আর কোনো কথা বের করা সম্ভব নয় বুঝতে পেরে প্রিয়নাথ সেদিনের মতো জেল থেকে বাড়ি ফিরে এলেন এবং জেলের ছেলেটিকে তার নির্দিষ্ট জায়গায় ফেরত পাঠানোর ব্যবস্থাও করে দিলেন। প্রিয়নাথ মনে মনে যা ভেবেছিল, ছেলেটির কথায় তার একটু আভাস পাওয়া গেল বটে। মানে তার আত্মীয় বা পরিচয়, অর্থাৎ তার আত্মীয় বা পরিচিতি লোকজন কলকাতায় যে আছে, তারও একটা ব্যাপার হলো। তার পিতা এখনও জীবিত, কিন্তু সম্ভবত কলকাতা থেকে কোনো এক দূরবর্তী স্থানে আছেন। পরের দিন সকালে প্রিয়নাথ যেখানে খুন হয়েছিল সেই এলাকার থানায় গিয়ে উপস্থিত হন। এইখানে একটা বিষয় উল্লেখ করা দরকার। যে সময় হত্যাকারী যুবককে গাড়ির ভেতর থেকে পাওয়া যায়, সেই সময় তার জামা কাপড় সম্পূর্ণ রক্তাক্ত ছিল। পুলিশ তাকে গ্রেপ্তার করার পরে তার পরনে সমস্ত কিছু বাজেয়াপ্ত করে এবং তার পরিবর্তে তাকে অন্য পোশাক দেওয়ার ব্যবস্থাও করে, যেটি পরে সে এখনও জেলের মধ্যেই আছে। তার সমস্ত কিছুই পুলিশের দেওয়া। থানায় গিয়ে যুবকের জামা কাপড়গুলি তিনি একবার নিজে চোখে দেখতে চাইলেন। থানার ওসি সে কথা শুনে বললেন সেগুলো নাকি থানায় নেই। যুবক এবং সেই মেয়েটির পোশাক সমস্ত পরীক্ষার জন্যে ফরেন্সিকের কাছে পাঠানো হয়েছে। মেডিকেল কলেজে গিয়ে সে ফরেন্সিক এক্সপার্টের সঙ্গে দেখা করে। তার সঙ্গে যদিও আগে প্রিয়নাথের বিশেষ কোনো চেনাজানা ছিল না, কিন্তু তিনি মানুষ হিসেবে অত্যন্ত ভদ্র। তাকে সমস্ত কিছু খুলে বলতেই তিনি বললেন, হ্যাঁ নিশ্চয়ই দেখতে পারেন, আসুন আমার সঙ্গে। তারপর এক এক করে সমস্ত জিনিসগুলি নিজেই দেখাতে লাগলেন। সব কিছুর মধ্যে কালো রঙের একটা কোট ছিল, যদিও পুরানো, কিন্তু দেখে মনে হয় না সেটা বেশি দিন ব্যবহার করা হয়েছে বলে। এই ভোট হত্যাকারী যুবকের কোটের ভিতর থেকে গলার কাছে সাদা কাপড়ের একটা টিকিট কলারের সঙ্গে সেলাই করা আছে। ছোট্ট সাদা রঙের অংশটা একেবারে মলিন এবং অপরিষ্কার হয়ে আছে। কোট বা চাপকানো এই রকম টিকিটে প্রায়ই তার মেকারের নাম থাকে। ভালো করে পরীক্ষা করে জানা গেল ওটা ইংরেজি অক্ষরে লেখা, গাঙ্গুলি ব্রাদার্স, কলকাতা 7,00,001। কোর্টের ভিতর এইটুকু জানতে পেরে প্রিয়নাথের মনে নতুন করে আশার সঞ্চার হলো। তিনি ভাবলেন এই সূত্র অবলম্বন করে যদি কোনো সন্ধান পাওয়া যায় তবে তার ভাগ্য নেহাতি ভালো। না হলে এখনো পর্যন্ত অন্য কোনো উপায় দেখা যাচ্ছে না যাতে কেসের কোনো সুরাহা করা যায়। যাই হোক, বাকি জিনিসপত্র ভালোভাবে পরীক্ষা করে আর নতুন কোনো বিষয় জানতে না পেরে প্রিয়নাথ ফিরে এলেন। গাঙ্গুলি ব্রাদার্সের কাটা কাপড়ের দোকান খুঁজে বের করা খুব কঠিন হলো না। মহেন্দ্রলাল গঙ্গোপাধ্যায় সেই দোকানের একজন অংশীদার। তার সঙ্গে যদিও প্রিয়নাথের খুব ভালো যোগাযোগ ছিল না, কিন্তু তার মধ্যেই একটু চেনাশোনা ছিল আর কি। সমস্ত ঘটনা এবং যে কারণে তার কাছে আসা সেই বিষয় জানানোর পর প্রিয়নাথ তাকে সঙ্গে নিয়ে গিয়ে কোর্টটি একবার দেখার অনুরোধ জানালেন। মহেন্দ্রবাবু তার প্রস্তাবে রাজি হলেন এবং মেডিকেল কলেজে গেলেন। সেই কোর্ট কেমিক্যাল এক্সামিনারের কাছেই ছিল। সমস্ত পরীক্ষা শেষ হবার আগে কোনো জিনিস এক্সামিনারের কাছ থেকে নিয়ে আসবার নিয়ম নেই, কাজেই মহেন্দ্রবাবুকে সেই কোর্ট দেখাবার জন্যে সেখানেই নিয়ে যেতে হলো। তিনি সেই কোর্টটাকে দেখে চিনতে পারলেন। এই জিনিস তারই তৈরি করা, কিন্তু কতদিন আগে সেটি বিক্রি করা হয়েছে তা তিনি বলতে পারলেন না। মহেন্দ্রবাবু কার কাছে সেই কোট বিক্রি করেছেন তাও তিনি বলতে পারলেন না, কিন্তু সেই কোটে যে দাম লেখা আছে সেই দামেই জিনিসটা বিক্রি হওয়া উচিত এ কথা বললেন। প্রিয়নাথ মহেন্দ্রবাবুর সঙ্গে শেষে তার দোকানে ফিরে এলেন।
মহেন্দ্রবাবু, এভাবে কোনো সিদ্ধান্তে আসা একেবারেই যাচ্ছে না। কিছুই তো জানতে পারা গেল না। তবে একটা ভাবনা কিন্তু অনেকক্ষণ ধরেই আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। সেক্ষেত্রে আপনাকে একটু বেশি বিরক্ত করা হবে বোধ হয়। বেশ তো দারোগা সাহেব, আপনি কি উপায় করছেন বলুন না, আমি যেভাবে পারি আপনাকে সাহায্য করার চেষ্টা করব। আপনার দোকানের গত 5-6 বছরের সমস্ত বিক্রির খাতাপত্র একবার বের করতে হবে। একই দামের এই রকম কোট আর কার কার কাছে আপনি বিক্রি করেছেন তা যদি জানতে পারা যায়, তাহলে সেই কোটের মালিকের আসল পরিচয় কি তা জানা গেলেও যেতে পারে। জানি এভাবে হয়তো বহু সময় নষ্ট হবে, আপনাকে অনেক ঝামেলাও হয়তো ভোগ করতে হবে আর কি। মাফ করবেন মহেন্দ্রবাবু, কিন্তু কেসের জন্য এই কাজ করা ছাড়া আমার আর কোনো উপায় কিন্তু হাতে নেই। আমি আন্তরিকভাবে আপনার কাছে ক্ষমা প্রার্থী। তারপরে 15 দিন অক্লান্ত পরিশ্রম করে গত 6 বছরের খাতা তিনি দেখা শেষ করেন। দেখা গেল এই বছরের মধ্যে মাত্র 5টি ওই রকম কোট তিনি বিক্রি করেছেন। সিমলার সুরেশচন্দ্র দত্ত, দ্বিতীয়টি ট্যাংরার শ্রীশচন্দ্র ঘোষ এবং তৃতীয়টি বউবাজারের রামতনু সরকার, চতুর্থ ভবানীপুরের ত্রৈলোক্য বিশ্বাস, আর পঞ্চমটি যার কাছে বিক্রি করা হয়েছে তার নাম নেই, শুধু লেখা আছে নগদ বিক্রি। এই সূত্র ধরে মামলা তদন্ত করা একেবারেই অসম্ভব জেনেও অন্য উপায় না পাওয়া পর্যন্ত এই পথেই অবলম্বন করতে হবে। যে 4 জন ব্যক্তির নাম পাওয়া গেছিল তারা সকলেই মহেন্দ্রনাথের পরিচিত খরিদ্দার, সুতরাং মহেন্দ্রবাবুর সাহায্যে তাদের খুঁজে পেতে কোনো অসুবিধাই হলো না। সুরেশচন্দ্র দত্তকে তার সিমলার বাড়িতেই পাওয়া গেল। তিনি যে কোট কিনেছিলেন তা তার কাছেই আছে। দ্বিতীয় ক্রেতা শ্রীশচন্দ্র ঘোষ যে সময় ট্যাংরায় বাস করতেন সেই সময় তিনি কোট কিনেছিলেন। ট্যাংরায় গিয়ে জানা গেল প্রায় 2 বছর আগে শ্রীশচন্দ্র তার আগের বাসা বদল করে এখন টালিগঞ্জেই থাকেন। ট্যাংরায় একটি মাত্র লোক তার ঠিকানা জানত। তাকে সঙ্গে করে টালিগঞ্জে নিয়ে প্রিয়নাথ সেখানে শ্রীশচন্দ্রের সঙ্গে দেখা করলেন। কোটের কথা তাকে জিজ্ঞেস করায় তিনি বললেন সেই কোট এখনও তার কাছেই আছে। তৃতীয় রামতনু সরকার আগে বউবাজারে একটি বাড়িতে থাকতেন। 6 মাস হলো সেই বাড়ি ত্যাগ করে তিনি দেশে ফিরে গেছেন এবং বর্তমান বাসস্থান বর্ধমানের একটি ছোট্ট গ্রামে। কলকাতায় রামতনু আর কোনো সন্ধানই পাওয়া যাবে না এই আশায় প্রিয়নাথ ভবানীপুরে ত্রৈলোক্য বিশ্বাসের কাছে গেলেন। ত্রৈলোক্যবাবুর বাড়ি পৌঁছে দেখা গেল ভদ্রলোক 3 মাস আগে ইহলোক ত্যাগ করেছেন। খোঁজ খবর নেওয়ার পর তার ভাই বললেন সেই কোট এখনও তার বিধবা স্ত্রীর কাছেই রয়েছে। যে কোটটি নগদ মূল্যে বিক্রি করা হয়েছিল তার কোনো সন্ধান পাওয়া গেল না। অনেক ভাবনা চিন্তা করে মহেন্দ্রবাবু কোনো মতেই মনে করতে পারলেন না যে সেই কোটটি কার কাছে বিক্রি করা হয়ে থাকতে পারে। সুতরাং বেশ বোঝা গেল যে কোটের সূত্র ধরে তদন্ত এখানেই শেষ হলো। ভরসার মধ্যে এখন রামতনু সরকার। কোট যদি তার হয় তাহলে পুলিশের পরিশ্রম লাঘব হবে, এই ভেবে প্রিয়নাথ উঠে পড়লেন। রামতনু বাবুর বাড়ি বর্ধমান থেকে আন্দাজ 400-500 ক্রোশের বেশি হবে না। আগের দিন রাতে ট্রেন ধরে পরদিন সকাল 8টার মধ্যেই তার বাড়িতে পৌঁছে দেখা গেল কোথায় যেন যাবার উদ্দেশ্যে রামতনু বাবু তার বাড়ি থেকে বেরোচ্ছেন। রামতনু সরকারকে দেখা মাত্র প্রিয়নাথের সমস্ত আশা ভেঙে গেল। তিনি মনে মনে ভেবেছিলেন যে কেমিক্যাল এক্সামিনারের কাছে যে কোট রয়েছে তা রামতনু বাবু ছাড়া অন্য কারণ নয়। এও হতে পারে হত্যাকারী স্বয়ং রামতনু সরকার। রামতনু বাবুকে দেখে প্রিয়নাথের যতদূর বিস্ময় জন্মেছিল তার থেকেও বেশি বিস্ময় এবং হতাশা জন্মেছিল রামতনু পরনের কোটটি দেখে। যে কোটের সূত্র ধরে এত দূরে আসা, দেখা গেল সেই কোট গায়ে দিয়েই রামতনু বাবু নিজের বাড়ি থেকে বেরোচ্ছেন। অপরিচিত লোককে ঢুকতে দেখে তিনি জিজ্ঞেস করেন, আপনি কি এখানে কাউকে খুঁজছেন নাকি? বাধ্য হয়ে প্রিয়নাথকে তার প্রশ্নের উত্তর দিতে হলো। নিজের প্রকৃত পরিচয় দিলেও ঠিক কী কাজে তিনি এখানে এসেছেন তার খুলে না বললেও শুধু বললেন,
আপনার সঙ্গেই একটু দরকার আছে আর কি। স্বাভাবিক ভদ্রতা রক্ষার জন্যে রামতনুবাবু বললেন, আমার সঙ্গে যদি কোনো দরকার থাকে তাহলে দয়া করে ভেতরে আসুন। আমি এক জায়গায় যাচ্ছিলাম, থাক এখন না হয় যাব না। আপনার কাজ হয়ে গেলে পরে যাওয়া যাবে। রামতনুবাবু প্রিয়নাথের কাছে একটা চেয়ারে বসে খানিকক্ষণ ইতস্তত করে বললেন, আগে আপনি ঠিক কী কাজে আমার কাছে এসেছেন যদি অনুগ্রহ করে বলেন তাহলে মনটা একটু শান্ত হয় মশাই। বুঝেনি তো, দিনকাল ভালো নয়, তার উপর পুলিশ বলে কথা। আপনাদের নাম শুনলেই ভয় হয়। কথায় বলে না, বাঘে ছুলে 18 ঘাড়, পুলিশে ছুলে 36। প্রিয়নাথ রামতনুবাবুর কথা শুনে না হেসে পারলেন না, বললেন, আমার এখানে আসার ফলে আপনার কোনো ভয় বা চিন্তা করার কারণ কিন্তু নেই। আমি যে কাজের জন্য এখানে এসেছিলাম সেই কাজ আমি শেষ করে নিয়েছি। এবার আমার যাওয়ার সময় হয়েছে। কিন্তু কোন কাজে আমার কাছে এলেন এবং কীভাবেই বা সেটা হলো আমি যে কিছুই বুঝতে পারলাম না। যাই হোক, আপনার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে দয়া করে আমায় সব কথা খুলে বলুন। আর আজ না খেয়ে এ বাড়ি থেকে আপনার যাওয়া হবে না। এই কথা শুনে প্রিয়নাথ আপত্তি করলেন না। তিনি গোটা কেসের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত রামতনুবাবুকে খুলে বললেন, কোন সূত্র ধরে এখানে আসা পর্যন্ত তাও বললেন। তিনি সমস্ত কথা মন দিয়ে শুনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, এতক্ষণ পর একটু মনে সাহস পেলাম। আমি ভেবেছিলাম যে আপনি আমারই বিপক্ষে কোনো তদন্ত করতে এসেছেন। আপনি যে অনুমান করছেন তাই ঠিক। যে কোড আপনি আমার গায়ে দেখছেন এটা সেই কোটই বটে। এই কোট আমি 7 টাকা 9 আনা দাম দিয়ে গাঙ্গুলি ব্রাদার্সের দোকান থেকে কিনেছিলাম। আমি আগে যে বাসায় থাকতাম সেখানে ললিতবাবু নামে আরেকজন লোক থাকতেন। আমরা দুজনেই এরকম দুটো কোট একসঙ্গে কিনেছিলাম। রামতনুবাবুর এই কথা শুনে প্রিয়নাথের মনে আবার একটা নতুন আশার সঞ্চার হলো। তিনি জিজ্ঞেস করলেন, আপনি আর ললিতবাবু যে কোটটা কিনেছিলেন সেই দুটো কি একই রকম দেখতে? আগে হ্যাঁ, একজোড়া কোট, দুটো কোট একই রকমের ছিল, দামও এক। আমাকে একটা কথা বলুন, গাঙ্গুলি ব্রাদার্স দোকানের সঙ্গে আপনাদের কোনো দেনা পাওনা ছিল কি? আপনি জিনিসটা নগদ টাকায় নিয়েছিলেন না ধারে? যতদূর মনে পড়ছে আমি কোটটা সেই সময় ধারে নিয়েছিলাম, পরে সময় মতো ধার শোধ করে দিয়েছি। আর ললিতবাবু, তিনিও কি আপনার মতো পরে টাকা দিয়েছিলেন? না, ললিতবাবু নগদ টাকা দাম দিয়ে কিনেছিলেন। ললিতবাবু সম্পূর্ণ নামটা কি জানতে পারি? শ্রী ললিত মোহন মুখোপাধ্যায়। তিনি এখন কোথায় থাকেন তার সম্বন্ধে আপনি কিছু বলতে পারবেন? এখন তিনি কোথায় তা আমি জানি না, কিন্তু ওর ভাই যোগেন্দ্রনাথ মুখোপাধ্যায় কলকাতার জেনারেল পোস্ট অফিসের একজন কিরানি। রামতনুবাবুর মুখে শোনা এই কয়েকটা কথা প্রিয়নাথের মনে একটু উত্তেজনা সৃষ্টি করল। তিনি মনে মনে চিন্তা করলেন, কোর্ট অনুসন্ধান পর্ব ললিতবাবুর সন্ধান পেলেই শেষ হয়ে যাবে। তবে তার কাছ থেকে যদি কোনো সূত্র না পাওয়া যায় তাহলে আবার অন্য উপায় খুঁজে বের করতে হবে। যাই হোক, পরের দিন প্রিয়নাথ এবং রামতনু দুজনেই একসঙ্গে বেরিয়ে নিজের নিজের গন্তব্যের উদ্দেশ্যে কলকাতায় চলে এলেন। কিন্তু সেই দিন সময়ের অভাবে জেনারেল পোস্ট অফিসে গিয়ে আর যোগেন্দ্রনাথের সন্ধান করা গেল না। পরদিন বেলা 10টার সময় জেনারেল পোস্ট অফিসে যোগেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করে ললিতের কথা জিজ্ঞেস করায় তিনি জানালেন যে ললিত এখন কলকাতার প্রধান টেলিগ্রাফ অফিসে কর্মরত। দুই ভাই একসঙ্গেই সেখানেই থাকেন। জেলে পাড়ার ভিতর তাদের বাড়ি। যোগেনবাবুর কাছ থেকে বিদায় নিয়ে প্রিয়নাথ টেলিগ্রাফ অফিসে গেলেন এবং ললিতবাবুকে খুঁজে বার করলেন। অফিসের বাইরে প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পর ললিতবাবু এলেন। সামান্য পরিচয় পর্বের পর আসল কথা শুরু হলো।
যে সময় আপনি বউবাজারে থাকতেন সেই সময় আপনার সঙ্গে রামতনু সরকার নামে একটি লোক থাকতেন, তাই না? আপনার মনে আছে? আগে হ্যাঁ, নিশ্চয়ই মনে আছে। রামতনু আমি একই ঘরে থাকতাম। আপনিও রামতনু দুজনে একদিন গাঙ্গুলি ব্রাদার্স নামক একটা দোকানে একই রকম দেখতে দুটো গরম কোট কিনেছিলেন, এটা কি সত্যি? হ্যাঁ, অল্প অল্প মনে পড়ছে। আপনি সেই কোটের দাম 7 টাকা 9 আনা নগদ দিয়েছিলেন, আর রামতনু বাবুর কোটের দামটা বাকি ছিল, তাই তো? হ্যাঁ, বোধ হয় আমি নগদ টাকা দিয়েই কিনেছিলাম। আপনি যে কোটটা কিনেছিলেন সেটা এখন কোথায় আছে? সেটা যে কোথায় তা আমি বলতে পারবো না, কারণ আমি সেটা নিজের জন্য কিনিনি, অন্য একজনের জন্য কিনেছিলাম। কার জন্য কিনেছিলেন? কার জন্য কিনেছিলাম তাও আমি জানি না। আমার খুঁড়ো মশাইয়ের আদেশ মতোই কিনেছিলাম। তার কোনো বন্ধুর অনুরোধেই মাপ এবং 8 টাকা তিনি আমার কাছে পাঠিয়ে দেন। সেই মাপ মতো একটি কোট কিনে তার কাছে পাঠিয়ে দিতে লেখেন। আমি জিনিসটা কিনে তার কাছে পাঠিয়ে দিই। আপনার খুড়ো মশাই কোথা থেকে চিঠিটা লেখেন আর কোট কিনে আপনি কোথায় পাঠিয়েছিলেন তা কি আমাকে বলতে পারবেন? তিনি কানপুর থেকে আমাকে চিঠি লিখেছিলেন। আমি সেই কোটটা কিনে ওই ঠিকানায় পাঠিয়ে দিয়েছিলাম। খুড়ো মশাই এখন কোথায়? কানপুরেই আছেন, সেখানে তিনি ব্যবসা করেন। তার নাম? আজ্ঞে ওনার নাম হলো কান্তিচন্দ্র মুখোপাধ্যায়। ললিত বাবুর সঙ্গে কথা হবার পর কলকাতার অনুসন্ধান আপাতত শেষ হলো। এবার কানপুরে গিয়ে কান্তিচন্দ্র মুখোপাধ্যায়ের খোঁজ নেওয়া দরকার। যে সূত্র অবলম্বন করে অনুসন্ধান চলছে, যত তাড়াতাড়ি সম্ভব তার মীমাংসা করা প্রয়োজন। তিনি সেই দিনই রাত 9টার সময় মেল ট্রেনে কানপুরের দিকে রওনা হলেন। প্রিয়নাথ আগে কর্মসূত্রে বার দুয়ে কানপুরে এসেছিল, কিন্তু কারোর সঙ্গে সেভাবে আলাপ বা চেনা পরিচিত হয়ে ওঠেনি। গাড়ি থেকে নেমে কোথায় যাওয়া যায় সে সম্বন্ধে তিনি একটু চিন্তা করলেন। শেষে একটা গাড়ি ভাড়া করে শহরের ভেতরের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কানপুরে বাঙালির সংখ্যা কম নয়, তবু কান্তিবাবুকে খুঁজে বার করতে বিশেষ কষ্ট হল না। দু একজন বাঙালিকে জিজ্ঞেস করেই কান্তিবাবুর ঠিকানা সে জেনে গেল। যে সময়ে প্রিয়নাথ সেখানে গিয়ে উপস্থিত হলেন সেই সময় কান্তিবাবু বাড়িতে ছিলেন না। প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পর তিনি ফিরলেন। প্রথমেই জিজ্ঞেস করলেন, जी आप कौन है? हमसे कुछ ज़रूरत है आपको? নমস্কার, আগে আমি এখানকার লোক নই, আমি কলকাতা থেকে আসছি। কান্তিবাবু প্রথমে একটু অবাক হয়ে তারপর সেই ভাবটা কাটিয়ে নিয়ে বললেন, তা বলুন কি সাহায্য করতে পারি? তেমন কিছুই নয়, আমার কিছু প্রশ্ন আছে, আপনি আপনার জানা মতো সেগুলো উত্তর দেবেন তাহলেই হবে। বেশ, চেষ্টা করব। আপনার ভাইপো ললিত মোহন মুখোপাধ্যায় একসময় কলকাতার বউবাজারে থাকতেন, মনে আছে কি সেটা? নিশ্চয়ই মনে আছে। সেই সময় একটি গরম কোট কেনার জন্য নগদ 8 টাকা এবং মাপ দিয়ে আপনি তাকে চিঠিও লিখেছিলেন, তাই তো? পুরোটা মনে পড়ছে না, তবে হ্যাঁ আবছা আবছা মনে আছে। ললিত একটা কোট কলকাতা থেকে কিনে আমার কাছে পাঠিয়েছিল। জিনিসটা এখন কোথায় আছে তা আপনি বলতে পারবেন? একবার হাত দিয়ে দেখতে পারলে ভালো হতো আর কি। সেটা তো আমার কাছে নেই, আমি ওটা আমার নিজের জন্য কলকাতা থেকে আনাইনি। ওটা রামেন্দ্র সুন্দরবাবুর ছেলে উপেন্দ্রনাথের জন্য কেনা হয়েছিল। রামেন্দ্র সুন্দরবাবু এখন কোথায়? আর তার ছেলে উপেন্দ্র নারায়ণই বা কোথায় থাকেন? তিনি এখানকার একজন প্রধান কন্ট্রাক্টর, কিন্তু উপেন্দ্রনাথ যে কোথায় আছে তা আমি জানি না। অনেকদিন আমি তাকে দেখিনি। আচ্ছা, রামেন্দ্র সুন্দরবাবুর বাড়ি এখান থেকে কত দূর? মানে এখনই যদি বেরিয়ে যাই ওনার সঙ্গে দেখা করা যাবে? ওর বাড়ি এখান থেকে বেশি দূর নয়,
আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যাব, কিন্তু রামের খোঁজ নিতে আপনি কলকাতা থেকে এত দূর এসেছেন, ব্যাপারটা কি তা যদি একটু খুলে বলতেন। যে বিষয়ে আমি তদন্তের জন্য এখানে এসেছি তা আমি আপনাকে খুলে বলতেই পারি, তবে একটা শর্ত আছে। রামেন্দ্র সুন্দর বাবুর সঙ্গে দেখা হলে আপনি তাকে কিচ্ছু বলবেন না। নিশ্চয়ই নিশ্চয়ই, ও নিয়ে ভাববেন না। তারপর গোপাল বোস লেনের হত্যাকাণ্ডের বর্ণনা থেকে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে সাক্ষ্যদান, জেলের মধ্যে কথোপকথন, কোর্ট অনুসন্ধান, সমস্ত ঘটনা শুনে কান্তিবাবু একটি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বললেন, এসব কথা যদি রামেন্দ্র সুন্দরবাবু জানতে পারেন তাহলে এক বিপদের ওপর আর এক বিপদ এসে উপস্থিত হবে। উপেন্দ্রনাথ তার একমাত্র ছেলে। এসব কথা শোনার পর তিনি একেবারে অধীর হয়ে পড়বেন। এমনকি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে শয্যাশায়ী হওয়াও অসম্ভব নয়। এই অবস্থায় অন্য কোনো উপায় অবলম্বন করা উচিত নয় কি? কান্তিবাবুর কথা শুনে প্রিয়নাথ ভাবলেন ব্যক্তিটি অযৌক্তিক নয়। একজন বৃদ্ধ মানুষকে তার একমাত্র সন্তানের ব্যাপারে হঠাৎ করে এরকম সংবাদ দেওয়া একেবারেই অনুচিত। তারপর দুইজনে পরামর্শ করে ঠিক করলেন প্রথমেই প্রিয়নাথ গিয়ে তার সঙ্গে দেখা করবেন না। কান্তিবাবু যেমন মাঝে মাঝেই গিয়ে থাকেন, আজও তেমনভাবেই তার কাছে যাবেন এবং কথায় কথায় জিজ্ঞেস করবেন উপেন্দ্রনাথ এখন কোথায় আছে, আর উপেন্দ্রনাথের জন্যে যে কোট তিনি কলকাতা থেকে আনিয়ে দিয়েছিলেন সেটা এখন কোথায়। পরামর্শ মতো প্রিয়নাথ সেই দিনটা কান্তিবাবুর ওখানে রয়ে গেলেন। পরদিন কান্তিবাবু রামেন্দ্র সুন্দর বাবুর বাড়ি যাওয়ার জন্যে তৈরি হলেন। বাড়ির অন্যান্য সদস্যদের কাছে কান্তিবাবু প্রিয়নাথকে তার একজন আত্মীয় বলে দাবি করেন, সুতরাং তার প্রকৃত পরিচয় আর কেউ জানল না। সন্ধ্যের পর কান্তিবাবু বাড়ি ফিরলেন। তার কাছে জানা গেল প্রায় 2 মাস আগে উপেন্দ্রনাথ কানপুর থেকে কাশীতে তার শ্বশুরবাড়ি গেছিল। সেই সময় ওর স্ত্রী নিজে মায়ের কাছে কাশীতে ছিল। উপেন্দ্রনাথ সেখানে পৌঁছে তার বাবাকে মাত্র 2টো চিঠি লেখে তারপর থেকে রামেন্দ্র সুন্দর ছেলের আর কোনো খোঁজ পায়নি। একের পর এক চিঠি লেখার পরেও তার কোনো উত্তর না পেয়ে তিনি খুবই চিন্তিত হয়ে পড়েন এবং শেষে তার একজন বিশ্বস্ত কর্মচারীকে উপেন্দ্রনাথের অনুসন্ধান করতে কাশীতে পাঠান। আজ 2 দিন হলো সেই লোক কাশী থেকে ফিরে এসেছে। এই কর্মচারীর সঙ্গে কান্তিবাবুর দেখা হয়। তার মুখ থেকে কান্তিবাবু আরও জানতে পেরেছেন যে উপেন্দ্রনাথের কাশী যাওয়ার কয়েকদিন পরেই তার শাশুড়ি পরলোক গমন করেন। এই ঘটনার পর 2 দিন পর্যন্ত সবাই সেখানে উপেন্দ্রনাথ ও তার স্ত্রীকে দেখেছে, কিন্তু তারপর দুইজনে যে কোথায় গেছে সে কথা আর কেউই বলতে পারে না। কর্মচারী ফিরে এসে বৃদ্ধকে এই খবর দেওয়ার পর তিনি একেবারে শয্যাশায়ী হয়ে পড়েন। পুত্র শোকে বিহ্বল হয়ে সারাদিনই চোখের জল ফেলছেন, কারোর কোনো কথাই শুনছেন না। তার ছেলে যে জীবিত আছে এ কথা রামেন্দ্র সুন্দরকে বোঝানো একেবারেই সহজ নয়। কাশীতে যাওয়ার সময় উপেন্দ্রনাথ কি জামা কাপড় নিয়ে গেছেন বাড়িতে চাকরের কাছে সে বিষয়ে সন্ধান করে কান্তিবাবু জানতে পেরেছেন যে কোর্টে সূত্র ধরে প্রিয়নাথ এত দূরে এসেছিল সেই কোর্ট উপেন্দ্রনাথের সঙ্গেই ছিল। সব কথা শেষ হবার পর কান্তিবাবুকে প্রিয়নাথ বললেন, কান্তিবাবু, আপনাকে ধন্যবাদ জানানোর কোনো ভাষাই আমার কাছে নেই। আপনি না থাকলে হয়তো এত দূর আমি পৌঁছাতেই পারতাম না। উত্তরে তিনি একগাল হেসে বললেন, আরে আরে ওভাবে দয়া করে বলবেন না। হ্যাঁ, আপনি অনুসন্ধান করতে সেই কলকাতা থেকে উজিয়ে এত দূর আসতে পারলেন, আর আমি এইটুকু করতে পারবো না? রামেন্দ্র আমার বহু দিনের পরিচিত বন্ধু। ওর ছেলে তো আমার ছেলের মতোই। আমার যতটুকু কর্তব্য তার বেশি আমি কিচ্ছু করিনি। যে বিষয়ের অনুসন্ধানে প্রিয়নাথ এত কষ্ট সহ্য করলেন আজ সেই কষ্টের সুফল লাভ হলো। হত্যাকারীর পরিচয় এতদিনে পাওয়া গেল। এখন জানার মধ্যে কেবল বাকি হত্যা করার উদ্দেশ্যটা। যখন আসল লোককে পাওয়া গেল, তার ঠিকানা পাওয়া গেল, তখন হত্যার উদ্দেশ্য সহজেই জানা যাবে।
এদিকে বৃদ্ধ রামেন্দ্র সুন্দরকে ওই অবস্থায় দেখে প্রিয়নাথের মন খারাপ হয়ে গেল। এখন তার শরীর ও মনের যা অবস্থা, এই সময় তার কাছে খুনের খবর জানিয়ে শোকের আগুনে কেমনভাবে তিনি ঘি ঢালবেন। বর্তমান ঘটনা বৃদ্ধকে বলা উচিত কিনা সেই বিষয়ে কান্তিবাবুর সঙ্গে নানা রকম আলোচনা করে শেষে সাব্যস্ত হলো যে তার সন্তানের ব্যাপার সত্যি কথা তাকে জানানোই কর্তব্য। কারণ প্রথমত তিনি যে নিজের ছেলের কোনো সন্ধান পাচ্ছেন না তার সন্ধান পাবেন, দ্বিতীয়ত যে মোকদ্দমায় এখন উপেন্দ্রনাথ আসামি, বিনা চেষ্টায় সেই মামলা থেকে কোনোভাবেই তার ছাড়া পাওয়ার উপায় নেই। রামেন্দ্র সুন্দর যদি খবর না পান তাহলে কেই বা মামলার দেখাশোনা করবে, আর কেই বা এই সমস্ত মামলার টাকা পয়সা দিয়ে সাহায্যই করবে। এইভাবে নানা রকম ভাবনা চিন্তা করে তাকে সবটা জানিয়ে দেওয়াই স্থির হলো। পরদিন সকালে প্রিয়নাথ ও কান্তিবাবু দুইজনেই রামেন্দ্র সুন্দর বাবুর বাড়িতে উপস্থিত হলেন। সেই সময় রামেন্দ্র সুন্দর বাবু বাড়ির ভেতরেই ছিলেন। কান্তিবাবু একজন চাকরকে দিয়ে সংবাদ পাঠিয়ে দিলেন যে একজন বাবু উপেন্দ্রনাথের সংবাদ নিয়ে এসেছেন। রামেন্দ্র সুন্দর বাবু এই সংবাদ পাওয়া মাত্রই বাইরে বেরিয়ে এলেন। দুইজনকে দেখে বললেন, উপেনের সংবাদ এনেছেন? আমার উপেন এখন কোথায়? সে সে ভালো আছে তো? আমি উপেন্দ্রবাবুর সংবাদ এনেছি। তিনি যদিও সুস্থ, কিন্তু সামনে তার একটা বিপদ আছে। উপেন্দ্র আমার বিপদাপন্ন? সে এখন কোথায়? তার কি বিপদ ঘটেছে? উপেন্দ্রবাবু যে বিপদ হয়েছে তা আপনাকে জানানোর জন্যই আমি এত দূরে এসেছি। আপনি স্থির না হলে আপনাকে সমস্ত কথা আমি কি করে বলি বলুন তো। তিনি এখন কলকাতায় ফৌজদারি মামলায় পড়ে এখন আসামি হয়েছেন। বিচার এখনো হয়নি। আমার ছেলে জীবিত আছে, এ কথা শুনে আমি কিছুটা সুস্থ হলাম। ফৌজদারি মোকদ্দমায় সে আসামি হয়েছে, তাতে আমি তত চিন্তিত নই। সে ব্যাপারে নিমিত্ত খরচপত্র করব, উকিল বন্দোবস্ত করে দেব, সে নিশ্চয়ই জামিন পাবে। কিন্তু আপনি যে আমাকে খবর দিতে এসেছেন, আপনি কে? আসলে আমি একজন পুলিশ কর্মচারী। উপেন্দ্রনাথের অনুরোধেই আমাকে এখানে সংবাদ নিয়ে এত দূরে আসতে হয়েছে। আপনি যখন পুলিশ কর্মচারী, তখন আপনি বোধহয় বলতে পারবেন যে উপেন্দ্রনাথ কোন ফৌজদারি মোকদ্দমায় পড়েছে, কে তার নামে নালিশ করেছে, তার নামে অভিযোগই বা কি? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রিয়নাথকে একটু চিন্তা করে নিতে হলো। তিনি মনে মনে ভাবলেন, যদি এখন সে বৃদ্ধকে সমস্ত কথা পরিষ্কারভাবে জানায় তাহলে ইনি সম্ভাব্য বিপদের আশঙ্কায় একেবারে অধীর হয়ে পড়বেন। হিতে বিপরীত হতে পারে, তখন তাকে সুস্থ করারও দায় হয়ে উঠবে। এই রকম নানা কথা চিন্তা করে শেষে একরকম বাধ্য হয়েই তাকে একটা মিথ্যার আশ্রয় নিতে হলো। বললেন, আমি সেই খবর আপনাকে জানানোর জন্য এখানে আসিনি, এবং সব কথা বিশেষ ভালো করে আমি তা জানিও না। অন্য একটা কাজের উদ্দেশ্যে আমাকে কানপুর আসতে হয়েছে। কানপুর আসার আগে খুনি মামলায় অভিযুক্ত একজন আসামির সঙ্গে দেখা করবার জন্যে আমি হরিণবাড়ির জেলে গেছিলাম। সেইখানে আপনার ছেলের সঙ্গে আমার দেখা হয়। আমি যে কানপুরে আসবো সেটা সে জানতে পেরে তার বিপদের খবর আপনাকে জানাতে বলে। আরও বলে, আপনি যখন কানপুর থেকে ফিরবেন সেই সময় আমার বাবাকে সঙ্গে করে আনবেন। তিনি এখানে না এলে এ বিপদ থেকে নাকি তাকে উদ্ধার করার কোনো সম্ভাবনাই নেই। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তিনি কি কোনো মামলায় অভিযুক্ত। তাতেই তিনি শুধু এইটুকুই আমাকে বললেন, কোনো গুরুতর অভিযোগে নাকি তিনি অভিযুক্ত হয়েছেন। এছাড়া আর কোনো খবর আমি আপনাকে দিতে পারবো না। এখন আপনি যদি আমার সঙ্গে কলকাতায় আসতে চান তাহলে আসতেই পারেন।
আমি কাল সকালে ট্রেনিং কলকাতা ফিরব। এখানে আমার কাজ আপাতত শেষ। রামেন্দ্র সুন্দর সমস্ত কথা খুব মনোযোগের সঙ্গে শুনলেন। তারপর তার সঙ্গে কলকাতায় ফেরা স্থির করলেন। সেই দিনও প্রিয়নাথকে কান্তিবাবুর বাসায় থাকতে হলো। কান্তিবাবু কোনো কথা ঘূর্ণাক্ষরেও রামেন্দ্র সুন্দর বাবুর কাছে প্রকাশ করেননি। পরদিন সকালে বৃদ্ধ তার সরকার ও একজন চাকরকে সঙ্গে নিয়ে প্রিয়নাথের সঙ্গে কানপুর ত্যাগ করলেন। ট্রেন সময় মতো কলকাতায় এসে পৌঁছালো। যেদিন তারা কলকাতায় এসে উপস্থিত হলেন সেই দিনই রামেন্দ্র সুন্দর বাবু তার ছেলের সঙ্গে দেখা করবার ইচ্ছে প্রকাশ করলেন এবং যাতে প্রিয়নাথ গিয়ে উপেন্দ্রনাথের সঙ্গে দেখা করার ব্যবস্থা করেন সেই জন্যে বার কয়েক অনুরোধও করতে লাগলেন। যেন তার অনুরোধেই রাজি হয়েছেন এমনভাবে প্রিয়নাথ বললেন, তাই হবে। আজই আমি আপনাকে সঙ্গে করে হরিণবাড়ির জেলে নিয়ে যাব এবং যাতে উপেন্দ্রনাথের সঙ্গেও আপনি দেখা করতে পারেন তারও বন্দোবস্ত আমি করব। এই বলে কেবলমাত্র তাকে সঙ্গে নিয়ে সেই দিনই হরিণবাড়ির জেলে পৌঁছালেন। যাবার সময় পথে তিনি রামেন্দ্র সুন্দর বাবুকে বললেন, দেখুন, উপেন্দ্রনাথ বাবু এখন হাজতের আসামি। তার সঙ্গে দেখা করা কিন্তু খুব একটা সহজ নয়। জেলের প্রধান কর্মচারীর আদেশ ছাড়া কেউই কিন্তু হাজতের আসামির সঙ্গে কথা বলতে পারে না। সেই জন্য আসামির সঙ্গে দেখা করতে প্রায় সকলেই সকালবেলাই যায়, কারণ সকালবেলা ছাড়া প্রধান কর্মচারীর সঙ্গে দেখা করার বা তার কাছ থেকে অনুমতি পাবার আর কোনো উপায় নেই। এই অবস্থায় আপনি আজই যেতে চাইছেন বটে, তবে উপেন্দ্রনাথের সঙ্গে দেখা করে কথা বলতে পারবেন কি না আমার মনে হয় সম্ভব নয়। অবশ্য একটা উপায় আছে। আমি পুলিশ কর্মচারীকে বলেই যখন ইচ্ছা তখনই জেলের ভিতরে গিয়ে যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে দেখা করে কথাবার্তা বলতে পারি। আপনি আপনার ছেলেকে নিতান্তই দেখতে চাইছেন, তখন আমি আপনার জন্য জেলের ভিতরে যাব এবং উপেন্দ্রনাথকে এমন জায়গায় আনবো যাতে করে আপনি জেলের বাইরে দরজার কাছে দাঁড়িয়ে তাকে দেখতে পান। আপনার কোনো বিষয়ে তাকে জিজ্ঞেস করার ইচ্ছে হলে আমায় বলবেন, আমি তাকে জিজ্ঞেস করে আপনাকে জানাবো। আর যদি আপনি তার সঙ্গে দেখা করে নিজে জিজ্ঞাসাবাদ করতে চান তাহলে তার জন্য অন্য কোনো দিন সময় মতো এসে প্রধান কর্মচারীর আদেশ নিয়ে আপনি তা করতে পারেন। বৃদ্ধ আগের প্রস্তাবেই রাজি হলেন। তাকে জেলের বাইরে রেখে প্রিয়নাথ ভিতরে প্রবেশ করলেন। রামেন্দ্র সুন্দর ছেলেকে একটিবার দেখবেন বলে দরজার কাছে দাঁড়িয়ে রইলেন। তিনি যখন ভেতরে ঢুকছেন তখন তাকে বৃদ্ধ বলে দিলেন উপেন্দ্রনাথ কী মামলায় পড়েছে, কেনই বা তার জেল হয়েছে এবং এর জন্যে কী ব্যবস্থা করা দরকার। সমস্ত কথা ভালো করে জেনে নিতে হবে আর জিজ্ঞাসা করতে সে কলকাতায় এসেছিল কেন, তার স্ত্রী এখন কোথায়, সমস্ত কিছু। ভেতরে ঢুকেই জেলার সাহেবকে দেখতে পেয়ে তাকে প্রিয়নাথ সব কথা বললেন। জেলার সাহেব আসামিকে নিয়ে এলেন। তাকে দেখে প্রিয়নাথ বললেন, উপেন্দ্রনাথ, আমি আবার এসেছি, আর সঙ্গে করে দেখো তোমাকে দেখার জন্য আরও একজন এসছে। এই বলে বৃদ্ধ রামেন্দ্র সুন্দরের দিকে আঙুল তুলে তাকে দেখিয়ে দিলেন। উপেন্দ্রনাথ তার প্রতি দৃষ্টি নিক্ষেপ করল ঠিকই, কিন্তু সেই দৃষ্টি কয়েক মুহূর্তের মাত্র। তারপরেই মুখ লুকিয়ে কাঁপতে কাঁপতে সেখানে বসে পড়ল। তার মুখ থেকে একটি কথাও বেরোলো না। উপেন্দ্রনাথের ওই অবস্থা দেখে প্রিয়নাথের মতো পাকা পুলিশ অফিসারেরও মনে ভয় হলো। উপেন্দ্রনাথ খুনের অপরাধে অভিযুক্ত, সুতরাং তার মনে স্বভাবতই এখন বহু চিন্তা। তার উপরে তার যাই কারণ থাকুক না কেন, যে কারণে এতদিন সে নিজের পরিচয় দিতে একেবারে রাজি ছিল না, আজ তা একেবারে প্রকাশ হয়ে গেল। এতে উপেন্দ্রনাথের মনের ভাব যে কীরকম হলো তা অনুমান করার সাধ্য একমাত্র উপেন্দ্রনাথ ছাড়া অন্য কারোরই নেই। এই অবস্থায় বিপদের উপর বিপদ ঘটার সম্পূর্ণ সম্ভাবনা। এত অল্প বয়সে জেলবন্দি উপেন্দ্রনাথের পক্ষে এই সময় নিজের মনকে স্থির রাখা অত্যন্ত কঠিন। প্রিয়নাথের চোখের ইশারায় জেলার সাহেব উপেন্দ্রকে একটা ঘরের ভেতরে নিয়ে গেলেন। সে সেখানে গিয়ে বসে পড়ল। প্রিয়নাথ এবং জেলার সাহেবও পাশে বসলেন। আজ ভয়ানক পরীক্ষার দিন।
এই পরীক্ষা দিয়ে যদি উপেন্দ্রনাথ উত্তীর্ণ হতে পারেন তবেই প্রমাণ হবে সে কতটা স্থির প্রতিজ্ঞ। আজ বোঝা যাবে যে নিজের এই বিপদের সময়ও সে মনকে স্থির রাখতে পারে কি পারে না। একসময় প্রিয়নাথ বললেন, উপেন্দ্রনাথ, উপেন্দ্রনাথ তার মুখের দিকে তাকালো। তার চোখে আগে যে দৃষ্টি ছিল এখন আর তা নেই। ভীষণ প্রতিজ্ঞায় সে আবদ্ধ। ভয়ানক বিপদের যে চাহনি প্রিয়নাথ সেদিন দেখেছিল আজ তা নেই। আজ তার চোখ একেবারে সরল বালকের বলে মনে হলো। উপেন্দ্রনাথ, তুমি এখন বুঝতে পারলে তো আগে আমি তোমার কাছে কোনো খারাপ মন্তব্যে আসেনি। বাস্তবিকই তোমার কোনো আত্মীয়ের কাছ থেকে এসেছিলাম। বোধহয় বুঝেছ। যদি বুঝে থাকো তাহলে আসল কথা কি বলবে এবার ভেবে দেখো। এখন সত্যি কথা না বললেও তুমি মৃত্যুদণ্ড পাবে কি? যদি আমরা এ বিষয়ে কিছু জানতে না পারতাম, তোমার বাবা যদি তোমায় সাহায্যের জন্য এখানে না আসতেন, তাহলে হয়তো তুমি তোমার ইচ্ছা অনুযায়ী কাজ করলেও করতে পারতে। কিন্তু জেনে রাখো, এখন আর তা সম্ভব নয়। ভালো হোক আর মন্দ হোক, কোনো ক্রমেই তুমি তোমার মনের ইচ্ছে পূরণ করতে পারবে না। তোমার এই মামলা সম্বন্ধে আমরা বড় বড় কৌশলীর মত নিয়েছি। পুলিশ এই মোকদ্দমার প্রমাণস্বরূপ হিসেবে সাক্ষী উপস্থিত করেছিল। তাদের জবানবন্দির নকল দেখিয়েছি। কাগজপত্র দেখে তারা সকলেই বলেছেন যে এ মামলায় তুমি তোমার দোষ নিজে মুখে স্বীকার করলেও কোনোভাবেই তোমার ফাঁসি হওয়ার সম্ভাবনা নেই। এ অবস্থায় আসল সত্যি গোপন করা আর কোনোভাবেই তোমার পক্ষে উচিত নয়। বিশেষ করে তোমার বৃদ্ধ বাবা কেবল আসল ঘটনাটা জানবেন বলেই এত দূরে এসেছেন। তোমার এই বিপদের সংবাদ পাওয়ার পর তিনি কাশীধামেও গেছিলেন। সেখানে যা যা ঘটেছিল তাও তার জানতে বাকি নেই। আমি তোমাকে সে সব কথাই বলেছি। যে বিষয় তোমার কাছে জানতে চাইছি, তোমার বাবা নিজে এসেই সেই সমস্ত বিষয় তোমাকে জিজ্ঞেস করবেন ভেবেছিলেন। কিন্তু তিনি তো পিতা, তুমি তার সন্তান। যদি সব কথা তার কাছে প্রকাশ করতে তোমার লজ্জাবোধ হয়, এই জন্যে তিনি নিজে তোমার কাছে সেই সব কথা শুনবেন বলে না এসে বাইরে দাঁড়িয়ে আছেন, এবং তার বদলে তিনি আমাকে পাঠিয়েছেন। এখন কোনো কিছুই গোপন করে আর কি লাভ আছে? উপেন্দ্রনাথ সমস্ত কিছু মন দিয়ে শোনার পর বলল, আপনি আমার আত্মীয় হন বা না হন, যখন আমার বাবাকে সঙ্গে করে এনেছেন তখন বেশ বুঝতে পারছি আর কোনোভাবেই আমার ইচ্ছে পূরণ করতে পারবো না। তাই আমি আর কোনো কথা আপনাদের কাছে লুকাবো না, সমস্তটাই পরিষ্কার করে বলছি। বাবা যেটুকু জানানো উচিত মনে করেন সেটুকুই জানাবো। ভালো মন্দ বিবেচনা করার ক্ষমতা এখন আর আমার নেই। লজ্জা, ভয় এসব এখন আমি ভুলেই গেছি। এই বলে সে চুপ করল। খানিকক্ষণ পর সে আবার বলতে শুরু করল, বাবাকে বলবেন তার এই কুসন্তানের পক্ষে সংসার ত্যাগ করাই ভালো। যে নিজের মনকে নিজেই চিনতে পারলো না, এতটা বয়স হবার পরেও ভালো মন্দ বুঝতে পারলো না, তার এই সংসারে বেঁচে থাকার প্রয়োজন নেই। সামান্য ভুলের বশে যে নিজের হৃদয়ের দীপ্তিমান ভালোবাসাকে হেলায় হারাতে পারে, এই সংসারে তার মুখ দেখাবার অধিকার নেই। বাবার কাছ থেকে বিদায় নিয়ে কাশিতে যাওয়ার দুদিন পরেই আমার শাশুড়িমা ইহলোক ত্যাগ করেন। মাতৃশোকে অধীর হয়ে আমার স্ত্রী অনবরত কান্নাকাটি করছিল। তাকে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে মায়ের শেষকৃত্য করে রাত 9টার সময় বাড়ি ফিরে এলাম। যে বাড়িতে বাস করতো সেই বাড়ির সদর ও অন্দর দুভাগে বিভক্ত। বাইরের অংশে আমার শাশুড়ি থাকতেন, ভিতরের অংশে অন্য কয়েকজন মহিলা বাস করতেন। যাই হোক, বাড়ি ফেরার সময় দেখলাম একজন অপরিচিত যুবক তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে গেল। তাকে দেখে ভাবলাম বোধহয় ইনি কোনো পরিচিত বা আত্মীয় হবেন, তাই সে ব্যাপারে সেদিন কোনো কথা আর কাউকে জিজ্ঞেস করিনি। ঘরে এসে দেখলাম আমার স্ত্রী তখনও কেঁদে চলেছে। অনেক বোঝানোর পর সান্ত্বনা দিতে দিতে ক্রমে রাতও শেষ হয়ে গেল। একসময় মনের কষ্ট ক্রমে ভুলতে হয়। প্রথম দিন যেরকম লাগছিল দেখলাম দ্বিতীয় দিনে তা অনেকটা কমে গেল। ভাবলাম আর দুদিন পর চতুর্থীর ক্রিয়াকর্ম শেষ হয়ে যাবে,
তারপরেই তাকে নিয়ে কানপুরে ফিরব। একদিন সন্ধ্যাবেলা কিছু কাজে বেরিয়েছিলাম। ফিরতে ফিরতে রাত 10টা বেজে গেল। যখন সদর দরজা দিয়ে ভেতরে ঢুকছি, আবার সেই আগের দিনের ছেলেটার মুখোমুখি হলাম। আজ মনে হলো সে যেন আমার স্ত্রীর ঘরের দিক থেকেই আসছে, কিন্তু আমাকে হঠাৎ সামনে থেকে কোনো কথা না বলে বিদ্যুতের মতো পালিয়ে গেল। তাকে ওই রকম করে পালিয়ে যেতে দেখে আমার ঠিক ভালো লাগলো না। মনে সন্দেহ এসে উপস্থিত হলো। ঘরে ঢুকে দেখি বউ তখনও জেগে আছে। তাকে সেই অপরিচিত পুরুষের কথা জিজ্ঞাসা করলাম, কিন্তু সে কোনো কথাই আমাকে বলতে পারল না। আমি বুঝলাম বলল না, শুধু বলল, আমি এসবের কিছুই জানি না। সত্যি বলতে কি, সেদিন আমার স্ত্রীর চরিত্রের প্রতি হঠাৎ আমার সন্দেহ উপস্থিত হলো। ভাবলাম কাশিতে থেকে সে ব্যভিচারিণী হয়েছে। তার চরিত্রের উপর সন্দেহ হলো। ঠিক পরের দিন সন্ধেবেলা আমাকে আবার বাইরে যেতে হলো। সেদিন যখন আমি ফিরলাম তখন রাত 11টা বেজে গেছে। সদর দরজা দিয়ে বাড়ির ভেতরে ঢুকে দ্রুত পদে আমার স্ত্রীর ঘরের দিকে গেলাম। দেখি দরজা খোলা, ভিতরে একপাশে একটি মাটির প্রদীপ টিপ টিপ করে জ্বলছে। বউ খাটের উপর শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে মনে হলো। আমি যখন ঘরের ভেতরে ঢুকে খাটের একপাশে বসলাম, সেই সময় আবার সেই অপরিচিত যুবক সেই ঘর থেকে বেরিয়ে আমারই সামনে দিয়ে দ্রুত বেগে পালালো। আমিও তার পেছন পেছন ছুটলাম, কিন্তু সে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে কোন গলির ভিতর যে ঢুকে গেল কিছুই বুঝতে পারলাম না। আমি বাড়ি ফিরে বউকে ঘুম থেকে তুলে জিজ্ঞেস করলাম, এই কি ব্যাপার বলো তো? যে ছেলেটা আমার ঘর থেকে বেরিয়ে গেল সে কে? আমার স্ত্রী যেন আকাশ থেকে পড়েছে এমন ভাব করে বলল, ছেলে? কোথায় ছেলে? আমি তো কিছুই জানি না। শুনে আমার ভারী রাগ হয়ে গেল। একটা জলজ্যান্ত মানুষ ঘর থেকে বেরিয়ে গেল আর সে কিছু জানে না বলল। কে এ কথায় বিশ্বাস করতে পারে বলুন তো? সবচেয়ে বড় কথা, যে ঘটনা প্রায় প্রতিদিনই ঘটছে তা আমি অন্যের মুখ থেকে শুনিনি। 1-2 দিন নয়, পরপর 3 দিন স্বচক্ষে দেখেছি। এরপর আর কোনো পুরুষ মানুষের নিজের প্রতি নিয়ন্ত্রণ রাখা সম্ভব নয়। আমি তাকে বললাম, নষ্টা কোথাকার, আমি এতদিন জানতাম না যে তুই এমন একটা দুশ্চরিত্রা মেয়ে ছেলে। এই বলতে বলতে প্রচণ্ড রাগে আমি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ওর পেটে একটা লাথি মারলাম। বেচারি আমার লাথি সহ্য করতে না পেরে পড়ে গেল। তার উপর আরও 2-4টে লাথি বসিয়ে দিলাম। তখন আমার মাথায় রক্ত উঠে গেছে। বউ সেই আঘাত সহ্য করে ধীরে ধীরে উঠে বসল। আমার পা ধরে কাতরভাবে বলল, বিশ্বাস করো, আমি ব্যভিচারিণী নই। তুমি ছাড়া অন্য কাউকে আমি আর কখনো আমার মনে জায়গা দিইনি। আমার কথায় বিশ্বাস করো বা না করো, আমি কিন্তু তোমার পা ছুঁয়ে শপথ করে বলছি, আমি এসবের কিচ্ছু জানি না। আমার মিথ্যে কলঙ্কে কলঙ্কিত করো না, আমি কোনো অন্যায় করিনি। এই বলে সে আমার পা ধরে কাঁদতে লাগলো। তবে এই কান্নায় আমার রাগ আরও বেড়ে গেল। আমি ওর হাত দুটো ধরে ঠেলে সরিয়ে বললাম, বিশ্বাসঘাতিনী, আমি তোর কথায় আর বিশ্বাস করি না। দূর হ আমার সামনে থেকে, দূর হ। তোর পাপ বুক আমি আর এই জীবনে দেখতে চাই না। তারপর জোর করে ওকে ঘর থেকে বার করে ভিতর থেকে দরজা বন্ধ করে দিলাম। বাইরে গিয়ে করুণ স্বরে সে বলল, তুমি যখন অবিশ্বাস করে এই হতভাগিনীর মুখ দেখবে না প্রতিজ্ঞা করেছো, তখন আমি বা তোমার কাছে যাব কোন লজ্জায়? কিন্তু মনে রেখো, আমি ব্যভিচারিণী নই। যদি কোনো অন্যায় না করে থাকি, তাহলে ঈশ্বর তোমাকে ঠিক একদিন সে কথা জানাবেন। বিজাতীয় রাগে তখন আমার মন ভরেছিল, তাই সেসব কোনো কথা আমায় আকৃষ্ট করতে পারল না। বদ্ধ ঘরের ভিতরে বসে সমস্ত রাত জেগে কাটালাম, কিন্তু একবারের জন্য বাইরে বেরিয়ে দেখলাম না ওই অন্ধকার রাতে অসহায় মেয়েটা কোথায় গেল। পরদিন সকালে বাড়ি থেকে বেরোলাম, কিন্তু তার কোনো সন্ধান করলাম না। গত রাতের রাগ তখনও আমার মন থেকে সম্পূর্ণ যায়নি। সেই দিনটা ওই রকম করেই কেটে গেল। খাওয়া দাওয়া কিছুই হলো না। সত্যি বলতে খিদে তেষ্টা বুঝতেও পারলাম না। রাত 9টার সময় আমি বাড়িতে একা বসে আছি। ঘর অন্ধকার, কিন্তু দরজা খোলা। কেন জানি না হঠাৎ সেই মুহূর্তে আমার দৃষ্টি সদর দরজার দিকে গেল।
দেখলাম আগে দেখা অপরিচিত সেই যুবক ধীরে ধীরে বাড়ির ভিতরে ঢুকে আসছে। মনে মনে ভাবলাম, যদি সে এই ঘরে ঢোকে তাহলে আজ নিঃসন্দেহে ওকে খুন করব। সে ধীরে ধীরে বাড়ির ভিতর দিয়ে ঢুকে আমার ঘরের সামনে দিয়ে অন্যদিকে চলে গেল। আমার ঘরে ঢুকলো না দেখে আমিও আস্তে আস্তে উঠে যথাসম্ভব নিঃশব্দে তাকে অনুসরণ করলাম। দেখলাম সে আমার ঘর অতিক্রম করে অন্দরমহলের অন্য একটা ঘরের সামনে গিয়ে ধীরে ধীরে দরজায় আঘাত করল এবং কিছুক্ষণের মধ্যেই দরজা ভেতর থেকে খুলে গেল। ঘরের মধ্যে একটা প্রদীপ জ্বলছিল। সেই আলোয় দেখলাম একজন যুবতী বিধবাকে। দরজা খোলা মাত্র যুবক ঘরের ভেতরে ঢুকে গেল। তারপরেই আবার সেটা আগের মতো ভিতর থেকে বন্ধ হয়ে গেল। ততক্ষণে আমার চেতনা হয়েছে। ঈশ্বর আজ আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে কি মারাত্মক ভুলের বশবর্তী হয়ে আমি নির্দোষ মেয়েটার উপর অত্যাচার করেছি। এরপর আমি আর স্থির থাকতে পারলাম না। মাথা ঘুরে সেখানেই বসে পড়লাম। হাত পা কাঁপতে লাগলো। কতক্ষণ ওইভাবে বসেছিলাম জানি না। ঘরের দরজা খোলার শব্দে আমার চমক ভাঙল। দ্রুত পায়ে ভেতরে ঢুকে দেখলাম যুবক তখনও ঘরের মধ্যে উপস্থিত। আমাকে দেখা মাত্র সে পালানোর চেষ্টা করলো, কিন্তু আমি দরজার কাছে দাঁড়িয়েছিলাম বলে তার মনোরথ পূর্ণ হলো না। আমাকে হঠাৎ ঘরের ভেতরে দেখে বিধবা মেয়েটা যে কি করবে তা স্থির করতে পারল না। তা স্থির করতে না পেরে তাড়াতাড়ি আমার পা ধরে বলতে লাগলো, আপনি আমার দাদার মতো। এই কলঙ্ক থেকে আজ আপনি আমাকে রক্ষা করুন, না হলে আমার এই পোড়ার মুখ আমি আর কাউকে কখনো দেখাতে পারবো না। যদি আপনি আমাদের এই কথা প্রকাশ করে দেন, তাহলে গলায় দড়ি দিয়ে হোক বা বিষ খেয়েই হোক, যে কোনোভাবে আমাকে আত্মহত্যা করে লোকলজ্জার হাত থেকে মুক্তি পেতে হবে। বারবার এই কাতর অনুরোধ শুনে মনে হলো মিথ্যে গোলমাল করে স্ত্রী হত্যার দায় নেবার দরকার কি। এই ভেবে আমি তাকে বললাম, তুমি সেই যুবককে জিজ্ঞেস করো। সে যদি আমার একটা প্রশ্নের ঠিকঠাক উত্তর দেয় তাহলে আমি কোনো গোলমাল করব না, নয়তো এই বাড়ির সকলকে ডেকে তোমাদের দুজনকে ধরিয়ে দেব। আমার কথা শুনে দুজনেই বলল, যখন আপনাকে আমাদের দাদার কথা বললাম, যখন আপনারই ইচ্ছের ওপর আমাদের সমস্তটা নির্ভর করছে, তখন ভালো হোক বা মন্দ হোক, আমরা দুজনেই শপথ করে বলছি অবশ্যই আপনার প্রশ্নের ঠিকঠাক জবাব দেওয়ার চেষ্টা করব। আমি জিজ্ঞেস করলাম, তুমি কাল আমার ঘরে ঢুকেছিলে কেন? উত্তর এসে বলল, কালই ঘর থেকে বেরোনোর সময় হঠাৎ আপনাকে দেখতে পাই, কিন্তু পালানোর আর কোনো জায়গা না পেয়ে ওই ঘরে ঢুকি। তখন আমি জানতাম না যে আপনি সেখানে থাকেন। শেষে যখন দেখলাম আপনিও ঘরে ঢুকলেন, তখন নিরুপায় হয়ে আপনার সামনে দিয়ে তাড়াতাড়ি পালিয়ে গেলাম। এছাড়া আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। তারপর তাদের কলঙ্কের কথা কারোর কাছে প্রকাশ না করে আমি আমার স্ত্রীর সন্ধান আরম্ভ করলাম, কিন্তু সেই অনেক চেষ্টা করেও কিছুই জানতে পারলাম না। ধীরে ধীরে নিজেই নিজের প্রচণ্ড অন্যায়কে উপলব্ধি করতে শুরু করলাম। সেই দিন রাতেও পরদিন সকালে তার যে কত খোঁজ করলাম সে আর বলার নয়। শেষে শাশুড়ি মার বিশেষ পরিচিত একজনের কাছে গেলাম। সেখানে খবর পাওয়া গেল স্ত্রী একদিন সেই মহিলার বাড়িতে ছিল। তার কাছ থেকে সামান্য কটা টাকা ধার করে কলকাতায় স্বামীর কাছে যাচ্ছি বলে গেছে। আমি জানতাম কালীঘাটে আমার এক মাসি শাশুড়ি থাকেন। এই সংবাদ পাওয়া মাত্র আমি সেই দিন কলকাতার উদ্দেশ্যে যাত্রা করলাম। গাড়ি নির্দিষ্ট সময় গন্তব্যে পৌঁছলো। স্টেশন থেকে বেরোবার সময় দেখলাম আমার স্ত্রীর মতো একজন মহিলা একটা গাড়ি ভাড়া করে তাতে উঠল। আমিও দ্রুত পদে সেই গাড়ির কাছে গিয়ে দেখলাম যার সন্ধান করছি গাড়ির মধ্যে তিনি আছেন, আমার স্ত্রী। তক্ষুনি আর কিছু না বলে গাড়িতে উঠে পড়লাম। আমার নির্দেশ মতো কোচম্যান গাড়ি চালাতে লাগলো। গাড়িতে বসে তাকে বোঝালাম, বললাম, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। আমি আর কখনো তোমায় অবিশ্বাস করব না। দেখো, ভুল তো মানুষ মাত্রই করে, বলো। আমায় যা হোক শাস্তি দাও, কিন্তু ছেড়ে যেও না লক্ষ্মীটি। তবু সে অভিমান ভরে বলল, আপনি যখন আমাকে অবিশ্বাসনী বলে ত্যাগ করেছেন, তখন আর আমার দিকে তাকাবেন না। আমি আপনার যোগ্য নই। এই মুখ আপনাকে আর দেখাতে চাই না।
এই কথা শুনে আমি অনুনয় বিনয় করে যেই ওর কাপড়ে ঢাকা হাতটা ধরতে গেলাম, অমনি আমাকে বলল, আপনি এই পাপী ও সে অবিশ্বাসিনীকে আর ছোবেন না। তবে আপনার সঙ্গে দেখা হয়ে ভালোই হয়েছে। স্বামীর সামনে যাতে আমার মৃত্যু হয় তার জন্য দেবতার কাছে অনেক প্রার্থনা করেছি। আজ দেখছি ঈশ্বর আমার সেই প্রার্থনায় মুখ তুলে চেয়েছেন। তারপর সে কাপড়ে ঢাকা হাতটা বার করতে দেখলাম একটা মারাত্মক ছুরি। আমি ওর হাত থেকে সেটা কেড়ে নেবার চেষ্টা করলাম, অস্থির হয়ে বলতে গেলাম, বউ, লক্ষ্মী মেয়ে, অমন অবুঝ হয়েও না, আমার কথা একটিবার। কিন্তু আমার চেষ্টা ব্যর্থ হলো। মুহূর্তের মধ্যে সেই ছুরি দিয়ে সে নিজের বুকে আঘাত করলো। আমি তার বুক থেকে সেই ছুরি বার করে আনলাম ঠিকই, কিন্তু দেখতে দেখতেই সে মারা গেল। আমারই জন্য আমারই সামনে নিজের জীবন বিসর্জন দিল। এখন আমার জীবন শেষ হওয়াই বাঞ্ছনীয়। বলতে বলতে উপেন্দ্রনাথ অজ্ঞান হয়ে গেল। প্রিয়নাথ ও জেলার সাহেব প্রথমে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই সফল না হওয়ায় তাকে জেলের হাসপাতালে পাঠানো হলো। প্রায় আধ ঘন্টা পরে খবর এলো উপেন্দ্রনাথের জ্ঞান ফিরেছে। প্রিয়নাথ প্রথম থেকে শেষ অবধি সমস্ত ঘটনা রামেন্দ্র সুন্দরকে জানালেন। সব ব্যাপার শুনে বৃদ্ধ প্রথমে খুবই চিন্তিত হয়ে পড়েন, তবে শেষে তার আনুকূল্যে এবং ভালো উকিলের সাহায্যে ডাক্তারের সাক্ষীতে উপেন্দ্রনাথ সেই অভিযোগ থেকে নিষ্কৃতি লাভ করে। আপনারা এতক্ষণ শুনছিলেন প্রিয়নাথ মুখোপাধ্যায়ের দারোগার দপ্তর থেকে একটি নতুন গল্প, গলিতে খুন। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। আমরা আবার ফিরে আসব আরও নতুন নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম।